দেশে আছে কে? তাহলে দেশ পরিচালনা করছে প্রধান উপদেষ্টা সহ 8জন উপদেষ্টা। এই ছোট্ট সরকারের কাঠামো তো ছোট্ট, এটা নির্বাচিত সরকারের মতো একটা বৃহৎ সরকার না, যেখানে 50, 60, 60 সদস্য থাকে, তা না। এটা একটা অনির্বাচিত সরকার, লিমিটেড গভর্নমেন্ট। তাদের সদস্য সংখ্যাই 20-22 জন। সেখান থেকে 8জন এট এ টাইম, ইভেন প্রধান উপদেষ্টা সহ দেশের বাইরে। আর দেশটা পরিচালনা করতেছে কি? আসসালামু আলাইকুম। আচ্ছা, রাজনীতিতে এখন যা ঘটছে, আপনার কি মনে হয় এগুলো অনভিপ্রেত ছিল, অনাকাঙ্ক্ষিত ঘটনা? এগুলো হওয়ার কথা ছিল না, কিংবা এর আগে কখনো হয়নি? রাজনৈতিক জ্ঞান আমার বিশেষ নেই, তবে একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যতটুকু বুঝি, এগুলো কোনোটাই অনাকাঙ্ক্ষিত ছিল না, অনভিপ্রেত ছিল না। অনাকাঙ্ক্ষিত বলা যাবে না, অনভিপ্রেত ছিল না। আসলে এর প্রেক্ষাপট নিজেরাই তৈরি করে রেখেছি। বিশেষ করে 5ই আগস্টের পরে সারা দেশ জুড়ে যা হয়েছে, আওয়ামী লীগের সাথে যা হয়েছে, হ্যাঁ, আপনি তর্ক করতে পারবেন আওয়ামী লীগ ভালো করে নি, ইত্যাদি ইত্যাদি। আপনি তা বিচার করতে পারেন, বিচার প্রক্রিয়ার মাধ্যমে যেতে পারেন, জনগণের ম্যান্ডেটের মাধ্যমে তাকে প্রত্যাখ্যান করতে পারেন, নির্বাচনের মাধ্যমে। কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়ার মাধ্যমে, আওয়ামী লীগকে প্রোটেস্ট করার মাধ্যমে বিভিন্ন জায়গায়, বিশেষ করে সবচেয়ে বেশি যেটি করেছেন, মুক্তিযুদ্ধকে টার্গেট করে মুক্তিযোদ্ধাদেরকে অপমান, মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো ভাঙচুর করা, শিক্ষকদের সাথে দুর্ব্যবহার করা, তাদেরকে অপমান করা, লাঞ্ছিত করা, বয়স্ক মানুষদেরকে অপমান করা, তাদের গায়ে হাত তোলা, যাকে যেখানে পেয়েছেন আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তাদেরকে প্রতিহত করার নামে হেনস্থা করা। এগুলো করার পরে আমরা কিভাবে চিন্তা করতে পারি যে আওয়ামী লীগের মতো একটা বিশাল দল, আপনি অজনপ্রিয় বললেও এটাই বাস্তবতা যে 1/3 বাংলাদেশের সব মিলিয়ে 1/3 সাপোর্টার এখন আওয়ামী লীগের, তারা এটাকে প্রোটেস্ট করবে না। তাদের হয়তো সময় খারাপ যাচ্ছে, বাট তারা সুযোগ পেলে এটাকে প্রোটেস্ট করবে না, সেটা মনে করার কি আদৌ কোনো কারণ ছিল? আপনি দমন করে তাদেরকে কতদিন রাখবেন? আপনি তো তাদের শিখিয়েছেন। এই যে লন্ডনে যা হলো, নিউ ইয়র্কে যা হলো, তা কিন্তু একদমই অনভিপ্রেত ছিল না। এবং তারা এগুলো করার আগে একদম ওপেন ঘোষণা দিয়ে নিয়েছে যে আমরা এটা করব। তারপরেও কিন্তু আপনারা এটা ঠেকাতে পারেননি, কেউ ঠেকাতে পারেনি। কাজেই এসব তো হওয়ারই ছিল, এসব তো আপনারা ডেকে এনেছেন। তো যাই হচ্ছে, এটা দেশের জন্য মঙ্গলজনক কিছু হচ্ছে না। এখন দেশের চিন্তা সবাইকেই করতে হবে। আপনি একজনকে দোষ দিবেন, আপনারা নিজেরা করে যাবেন, কিংবা নিজেরা সহ্য করে যাবেন, এটা কখনোই কাম্য না। এগুলো ভিন্ন প্রসঙ্গ। একটা বিষয় আমার মাথায় আসে না, সেটা হচ্ছে সরকারের জবাবদিহিটা কী ধরনের। আমরা জবাবদিহিতার কথা বলি, সরকার কি জনের জন্য জবাবদিহিতা করবে না, কিন্তু সরকারের জবাবদিহিতা করার, স্বচ্ছতা প্রকাশ করার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো তাকে মেনটেন করতে হবে। সরকার যেমন আমার কাছে আমির কাছে জবাবদিহিতা করবে না, তেমনি দেশের নাগরিক হিসেবে আমার কাছে জবাবদিহিতা করাটা তার দায়িত্ব। জবাবদিহিতা করার অর্থ এই না যে আমি সামনে রাস্তা আটকিয়ে দাঁড়াবো, উনি আমাকে উত্তর দিয়ে যাবেন। কিছু কিছু জিনিস তিনি আমাদের সামনে প্রকাশ করবেন, ওপেন করবেন, যাই করবেন সেটা ব্যাখ্যা দিবেন, সেটা থেকে আমরা জেনে নিব, তিনি স্বচ্ছতা করার চেষ্টা করবেন। কিন্তু আমরা কি দেখছি, ওনারা যখন নিউ ইয়র্ক গেলেন, আমরা প্রত্যেকেই কথা বললাম, আমরা প্রত্যেকেই জানি স্বল্প কিছু সংখ্যক লোক গিয়েছেন। ইভেন সবসময় হাইলাইট হয়েছে তিনটি রাজনৈতিক দলের 5জন ব্যক্তিত্ব, যাদেরকে নিয়ে আমরা সমালোচনা করেছি। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই বহরে ছিলেন 104 জন লোক, যার মাঝে অনলি 5 জন রাজনৈতিক ব্যক্তিত্ব। অথচ আমরা এই বিষয়টা নিয়ে সমালোচনা করেছি। সরকার কখনোই প্রকাশ করেনি যে তাদের বহরে 104 জনের একটা বিশাল বহর যাচ্ছে। সত্যি কি সেটা খুব প্রয়োজনীয় ছিল? বিশেষ করে যে কাজে যাওয়া হয়েছে, এবং এমন না যে এই কাজের সাথে
আরও বিভিন্ন বাণিজ্যিক, সামাজিক, সাংস্কৃতিক বিভিন্ন চুক্তি স্বাক্ষরিত হবে, যে কারণে বিভিন্ন স্পেশালাইজড টিম নিয়ে যেতে হয়েছে। ব্যাপারটা কিন্তু মোটেও তা ছিল না। ব্যাপারটা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়া, এবং তার জন্য এমনকি সরকারের প্রেস উইংয়ের 5 জন সদস্য গিয়েছিল ওখানে। আই ডোন্ট নো, আমি জানি না এটা আসলে কতটুকু প্রয়োজন ব্রিফ করার জন্য, বিভিন্ন জায়গায় ব্রিফ করার জন্য, দেশে এসে ব্রিফ করার জন্য সরকারের প্রেস উইংয়ের 5 জন সদস্য যাওয়ার প্রয়োজন পড়ে কিনা। এবং একটা ছোট্ট সরকারের, একটা খণ্ডকালীন সরকারের 8 জন উপদেষ্টা সেখানে জয়েন করেছে। ভাবা যায়? তো দেশে আছে কে তাহলে? দেশ পরিচালনা করছে প্রধান উপদেষ্টা সহ 8 জন উপদেষ্টা। এই ছোট্ট সরকারের কাঠামো তো ছোট্ট, এটা নির্বাচিত সরকারের মতো একটা বৃহৎ সরকার না, যেখানে 50, 60 জন সদস্য থাকে, তা না। এটা একটা অনির্বাচিত সরকার, লিমিটেড গভর্নমেন্ট। তাদের সদস্য সংখ্যাই 20-22 জন। সেখান থেকে 8 জন এট এ টাইম, ইভেন প্রধান উপদেষ্টা সহ দেশের বাইরে। আর দেশটা পরিচালনা করতেছে কি? আমি জানি না। এসে কি তারা সেখানে কী কাজ করেছেন, কী চুক্তি করেছেন, বা কার সাথে কী আলোচনা হয়েছে, সেগুলো সঠিকভাবে প্রকাশ করবেন? হয়তো প্রকাশ করবেন, কিন্তু তার কতটা সঠিক? এখন আপনি বলতে পারেন সঠিক বেঠিক আপনি কীভাবে নির্ধারণ করবেন? না, সঠিক বেঠিক আমি নির্ধারণ করতে পারবো না, কিন্তু তারা যে সঠিক বলছেন সেই আস্থাটা আমার থাকতে হবে। শুরুতেই সেখানে প্রেস উইংয়ের যে প্রধান আছেন, তিনি নিউ ইয়র্কে থেকেই বললেন ট্রাম্পের সাথে প্রধান উপদেষ্টা সাক্ষাৎ হয়েছে, ট্রাম্পকে তিনি বাংলাদেশে আসার জন্য অনুরোধ করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। অথচ সরকারের ওই পর্যায়ে থেকে এটা তিনি কিভাবে বলতে পারলেন, যেখানে ট্রাম্পের সাথে তার সাক্ষাৎই হয়নি, দেখাই হয়নি? এরকম চরম মিথ্যাচারের পরও আমি কিভাবে বিশ্বাস করব যে তারা দেশে এসে সত্যিটাই প্রকাশ করেছে? এবং আরও একটা জলজ্যান্ত উদাহরণ যেখানে আমাদের সামনে আছে, আমেরিকার সাথে এর আগে একটা চুক্তি হয়েছে বর্তমান সরকারের, যেটা কোথাও প্রকাশ করা হয়নি, বলা হয়েছে, এবং এটাই বাস্তবতা। নন ডিসক্লোজেবল এগ্রিমেন্ট, মানে এটার কথা কোথাও প্রকাশ করা যাবে না, বলা যাবে না। এখন ইন্টারিম গভর্নমেন্টের, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বের মধ্যেই এটা পড়ে না। তারা শুধু নিয়মতান্ত্রিক কাজগুলো করে যাবে, বাদ বাকি কাজগুলো নির্বাচিত সরকার করবে। তার মাঝেও জনগণের একটা প্রত্যাশা আছে, সংস্কার ইত্যাদি ইত্যাদি, এটা ওনারা করতেছেন, ওকে। বাট বৈদেশিক চুক্তি, বৈদেশিক নীতি ওনারা নির্ধারণ করতে পারেন কিনা, ইভেন নন ডিসক্লোজেবল এগ্রিমেন্টের মতো এগ্রিমেন্ট করার এখতিয়ার এই গভর্নমেন্টের আছে কি না, আমি জানি না। এবং সেটা আরেকটা নির্বাচিত সরকার আসলে সেই এগ্রিমেন্টটা টিকবে কি না, কিংবা রাষ্ট্রকে বিপদে ফেলবে কি না, চাইলেও নির্বাচিত গভর্নমেন্ট এটা এড়িয়ে যেতে পারবে কি না, সেটা সময় বলে দেবে। আপাতত প্রশ্নটা তোলা থাকুক, যদিও এখন প্রশ্ন করাও যায় না, যতটা না গভর্নমেন্ট বাধা, তার চাইতে গভর্নমেন্টের কেউ বলবেন পালিত, কেউ বলবেন নীরব সমর্থিত, কেউ বলবেন গভর্নমেন্ট এগুলো দেখছে না, নিয়ন্ত্রণ করতে পারছে না। যেভাবেই হোক, একটা গ্রুপ প্রশ্ন তুললেই একটা টেকিং করে হেনস্থার স্বীকার করে দিচ্ছে। আরে ভাই, ঠিক আছে, আপনি আপনার মতো করে টেকিং করতেছেন, তাহলে প্রশ্ন করা যাবে না? আপনারা কি প্রশ্নের উঠতে থেকে যাবে? আপনারা কাজ করেন, স্বচ্ছতা রাখবেন না? আপনাদের কাজগুলো আমরা জানবো না, জানতে চাইবো না? এটা কী ধরনের কথা? যাই হোক, এখন একটা কথা আমাকে বলতে পারেন যে নন ডিসক্লোজেবল এগ্রিমেন্ট হোক আর ডিসক্লোজেবল এগ্রিমেন্ট হোক, সেটা আপনি মন্দ কীভাবে বললেন? আমি মন্দ বলিনি, আমার জানার আগ্রহ সেখানে কি হয়েছে। আমি মন্দ বলিনি, কিন্তু ভালো কিছু হয়েছে বলেও প্রশংসা করতে পারছি না, কারণ উই ডোন্ট নো, আমরা জানি না আসলে সেটা কি। তো যাই হোক, বর্তমান দেশের পরিস্থিতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এতটাই নাজুক যে স্বয়ং সরকারকে ঘোষণা দিয়ে হেনস্থা করা হচ্ছে, আন্তর্জাতিক অঙ্গনে প্রতিহত করা হচ্ছে, এবং
যেভাবে প্রতিহত করা হচ্ছে এটা ইতিপূর্বে কখনো দেখা যায়নি। এর আগেও সরকার গেলে, ইভেন নির্বাচিত প্রধানমন্ত্রী গেলে বিক্ষোভ হয়েছে, প্রোটেস্ট করার ঘোষণা দিয়েছে, বিক্ষোভ হয়েছে, কিন্তু সেগুলোর প্রকাশ এমন ছিল না। এখন যেটা মনে হচ্ছে যেন তাদেরকে শুধু প্রোটেস্টই করা হয়নি, তারা যে অক্ষতভাবে ফিরতে পেরেছেন এটাই অনেকটা কপাল। এটা খুবই দুর্ভাগ্যজনক একটা জাতির জন্য। আমাদের বলতে লজ্জা করে, এটা কোনো পার্টিগত বিষয় না, নামটা উঠে আসে বাংলাদেশের, এটাই সবচেয়ে বড় বেদনার জায়গা। যাক, ভালো কিছু হোক, সবারই শুভবুদ্ধির উদয় হোক। থ্যাংক ইউ। আর একটু কষ্ট করে আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয়, একটু কষ্ট করে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আমারও তো কথা বলতে ইচ্ছা করে একজন সাধারণ নাগরিক হিসেবে, অন্য কোথাও বলতে না পারলেও আপনাদের সাথে শেয়ার তো করতে পারবো, এইটুকু অধিকার তোমার আছে। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।